এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। বিয়ে আমি তোমাকে করবো মিস নিশিতা জামান। নিশু রুমে এসে ভাবছে নীলের বিয়ে পর্যন্ত এখানে থাকবে কি করে। যত কষ্টই হোক ওকে থাকতে হবে, তা না হলে শয়তানটা ভাবছে ও সত্যি সত্যি শয়তানটাকে ভালোবাসে। জীবনেও না, ওর মতন শয়তান ছেলেকে এই জীবনেও নিশু ভালোবাসবে না। আয়াত ফ্রেশ হয়ে এসে দেখলো নীল ডাইনিংয়ে বসে একা একা হাসছে। কিরে একা একা হাসছিস কেন? আমার ইচ্ছা। কি? ইলারা বেগম এসেছেন আয়াতকে নাস্তা দিতে। মা, বল, তোমরা কি আমার আর রুষার বিয়ে ঠিক করেছো? তুই কার কাছ থেকে শুনলি? সেটা তো বড় কথা নয়। হ্যাঁ, তবে আমরা ওদের বলে দিয়েছি তোর মতের বাহিরে আমরা কিচ্ছু করব না। ভালো করেছো। নীল, আমার কি মনে হয় জানিস? কি? রুষাকে বিয়ে করার চেয়ে তুই সারা জীবন চিরকুমার থেকে যা। ইলারা বেগম আয়াতের দিকে তাকে ধমকের সুরে তাকে বললেন, তুই আর ওর মাথা খারাপ করিস না তো। রুষার সাথে বিয়ে হলে এমনিতেও পাগল হয়ে যাবে। তুই নাস্তা কর, আমি আসছি। সন্ধ্যের দিকে ইলারা বেগম যাবেন ওনার কোনো বান্ধবীর বাসায় দাওয়াতে। ইস্যু নিশু দুটোর একটাও রাজি হলো না ওনার সাথে যেতে। শেষে গাড়ি নিয়ে উনি একাই গেলেন। বাসায় কেবল ওরা চারজন। উনি বেরিয়ে যাওয়ার একটু পরেই বৃষ্টি শুরু হয়েছে। ভাইয়া আসবো? আয়। কি দরকার? তোমাকে কেন বলবো? কারণ তুমি যে আমার বউ। ভাইয়া ওকে থামতে বলবি, না হলে কিন্তু আমি ওর মাথা ফাটিয়ে দেব। এগুলো বলে না জান, তুমি না আমাকে ভালোবাসো। ভাইয়া! নীল আয়াতের দিকে তাকিয়ে বলল, তুই থামবি? আচ্ছা ঠিক আছে যা, আমি চুপ করলাম। নীল ইস্যুর দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? ভাইয়া নিশু বাসায় নেই। তো আমি কি করব? আমি মজা করছি না ভাইয়া, ও সত্যিই বাসায় নেই। বাসায় নেই মানে? বাইরে বৃষ্টি হচ্ছে আরও বাসায় নেই? তুই ভালো করে খুঁজে দেখেছিস? হ্যাঁ। নীল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এই বৃষ্টির মধ্যে নিশু যাবে কোথায়? টেনশন হচ্ছে ওর। আয়াত, চল তো দেখি। ওরা তিনজন মিলে আর একবার পুরো বাড়ির খুঁজে দেখলো, কিন্তু নিশুর কোনো হদিশ নেই। আশ্চর্য। আমার টেনশন হচ্ছে ভাইয়া। আমরা কি বাইরে দেখবো নীল? তাছাড়া তো কোনো উপায় নেই। ফোনটাও ফেলে রেখে গেছে। এক কাজ কর, তুই আর আয়াত মিলে বাগানের দিকে খুঁজে দেখ, আমি আসছি। ঈশ্বর আয়াত বেরিয়ে গেলে নীল ছাদের দিকে পা বাড়ালো। যা ভেবেছিল তাই, অন্ধকারে ছাদে দাঁড়িয়ে ভিজছে। নীল এক দৌড়ে আবারও নেমে গেল। ছাতা নিয়ে ফিরতে দেখলো নিশু এখনও দাঁড়িয়ে আছে। নীলের ইচ্ছে করছে কষে একটা চর বসিয়ে দিতে গালে, কিন্তু মেজাজটা কন্ট্রোল করে ও নিশুর কাছে এগিয়ে গেল। ওর কাছে গিয়ে আচমকা ওর হাত ধরে টেনে নিয়ে আসলো। এটা কি হলো? এত রাতে তুমি ছাদে দাঁড়িয়ে ভিজছো, আবার জিজ্ঞেস করছো এটা কি হলো? তাতে তোমার কি? দেখো, পরে ঠান্ডা লেগে যাবে। কিছুই হবে না, আমার অভ্যাস আছে। দেখো নিশু, ভালো ভালো বলছি, আমার রাগ উঠিও না, বলে দিলাম। কি আশ্চর্য, আমি বৃষ্টিতে ভিজলে তোমার সমস্যা কোথায়? নীল বুঝতে পারলো একে এভাবে আনা যাবে না। আমার সমস্যা হলো তুমি এভাবে দাঁড়িয়ে ভিজতে থাকলে আমি যে কোনো মুহূর্তে তোমার গেলে কোষ একটা চুমু বসিয়ে দিতে পারি। নিশু গালে হাত দিয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীল বলল, কি হলো, নিচে নামবে নাকি আমি কোষে তোমার গালে একটা চুমু খাবো? ছি ছি ছি, কি শিখে এসেছো বিদেশ থেকে? নিশুর আগে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে আবারও ছাদের মাঝখানে চলে গেল। সাহস বেশি এই মেয়ের। নীল ছাতাটা ফেলে দিয়ে রাগে, এমনিতেই সেদিন রাতে ভেজার কারণে জ্বর জ্বর লাগছিল, কিন্তু আর কোনো উপায় না দেখে জ্বর নিয়েই নিশুর কাছে গেল। এই সময় ওকে তো একা রেখে চলে আসতে পারে না। এই মেয়ের তো ভয়টার কিচ্ছু নেই। দিনের বেলা হলে এক কথা ছিল। কি হলো, তুমি ভিজবে নাকি? শুধু ভিজবো না, সাথে চুমুও খাবো। একদম উল্টাপাল্টা কথা বলবে না বলে দিলাম। নীল ওকে জোরে একটা ধমক দিয়ে বলল, একদম করে কথা বলবে না, ফাসিল মেয়ে একটা, অসভ্য মেয়ে। তোমার জন্য আমাকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তা এসেছো কেন? আমার যে খুব শখ চুমু খেতে খেতে বৃষ্টিতে ভিজবো বলে। আর একটা কথা যদি বলেছো তো আমি তোমার মুখ সেলাই করে দেব। তাই নাকি? তুমি জানো, আমি চাইলে এই মুহূর্তে তোমাকে একটা ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে পারি। নিশু এবার ভয় পেয়ে গেল। নাউজুবিল্লাহ। কি হলো, ভয় পেলে? নীলের হাসি চলে এলো ওর চেহারা দেখে। আরে বাবা, ফেলে দিতে পারি বলেছি, ফেলবো বলিনি। তবে তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে।
আমাকে শান্তি দেওয়ার তুমি কে? নীল ওর একেবারে কাছে ঘেঁষে বলল। কি বললে? নিশু এবার দ্বিগুণ তেজ দেখিয়ে বলল। বলছি তুমি কিসের জন্য আমার উপর এত অধিকার ফলাচ্ছ? নীলের মাথা আবার গরম হয়ে যাচ্ছে। একবার ভাবল চিৎকার করে বলবে ইটস লাভ রাইট, কিন্তু পরে অনেক কষ্টে মাথাটা ঠান্ডা করে বলল। আমি কোনো অধিকার ফলাচ্ছি না, মা বাসায় নেই, তাই তোমাকে দেখে রাখার দায়িত্ব আমাদের। নিশু এবার নীলের কথা নকল করে বলল। দায়িত্ব তো মানুষ বইয়ের নেয়। ম্যাডাম তো দেখছি বেশ চালাক হয়ে গেছেন। তো তো মানে তুমি আমার দায়িত্ব কেন নিতে চাচ্ছ? নীল জোরে জোরে হেসে দিল ওর কথা শুনে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস নিশিতা জামান, আমি বলেছি তোমার দায়িত্ব আমাদের। আমাদের মানে বোঝো? আমাদের মানে হলো আমি, ইস্যু আর আয়াদের। নিশু ভীষণ লজ্জা পেয়ে গেল ওর কথা শুনে। ছি ছি ছি। নীল মিটিমিটি হাসছে ওর দিকে তাকিয়ে। বৃষ্টিতে ভেজার কারণে যে ওকে আরও বেশি মায়াবী লাগছে এতক্ষণ খেয়ালই করেনি। নীলের মনে হচ্ছে একেবারে ঘোর লেগে গেছে, মাথাটাও ঘুরছে। নিশু, হুম। মে আই? কি? আমি এই মুহূর্তে তোমার গালে জাস্ট একটা ভালোবাসার পরশ দিতে চাই। নিশু এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল, কিন্তু নীলের কথা শুনে চমকে উঠল। নীলের দিকে তাকাতেই দেখলো ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশু ওকে হুঁশে আনার জন্য জোরে জোরে ওর হাতে একটা চিমটি বসিয়ে দিল, কিন্তু চিমটি দিতেই ওর হুঁশ হলো যে বৃষ্টিতে ভেজার পরও নীলের হাত পা গরম হয়ে আছে। চিমটি খেয়ে নীল ওর দিকে রাগে লুকিয়ে তাকিয়ে আছে। নিশু সেই দিকে পাত্তা না দিয়ে বলল। রাগ পরে দেখাবে, আগে ভিতরে চলো। নীল এবার উল্টো রাগ দেখিয়ে বলল। হুম, আমি যাব না। দেখো নি, তোমার শরীর খারাপ মনে হচ্ছে। এই অবস্থায় বৃষ্টিতে ভিজলে তোমার শরীর আরও খারাপ হয়ে যাবে। তাতে তোমার কি? আমার কিচ্ছু না, কিন্তু তুমি এখন এখান থেকে যাবে। না, যাব না। উফ, আমি একা বেরিয়ে যাব বলে দিলাম। তো যাও না। হুট করে এর কি হলো? জ্বরে বেহুশ হয়ে গেছে নাকি? এভাবে হবে না। নিশু এবার গলার স্বর নরম করে ফেলল। নীল, হুম, চলো ভিতরে যাবে। আমার কিচ্ছু হবে না, তোমাকে এত ভাবতে হবে না এ নিয়ে। জ্বরের ঘোরও তেজ দেখাচ্ছে শয়তান। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছ কোন দুঃখে? আমার ইচ্ছা। নিশুর এবার মেজাজ গরম হয়ে গেল। অনেক হয়েছে আর না। ও নীলের শার্টের কলার ধরে টেনে ভেতরে নিয়ে এলো। নিচে নামতেই দেখলো আয়াত আর ইসু কেউ নেই। কোথায় গেল ও ভেবে পাচ্ছে না। এদিকে নীলকেও বেশি সুবিধার লাগছে না। বৃষ্টিতে ভিজে চোখ দুটো পুরো লাল হয়ে আছে, যে কোনো মুহূর্তে ফেইন্ট হয়ে যেতে পারে। নিশু তাড়াতাড়ি নীলের আলমারি থেকে জামা কাপড় বের করে ওকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল চেঞ্জ করে নেওয়ার জন্য। ফ্রেশ হয়ে বেরিয়ে লম্বা হয়ে খাটে শুয়ে পড়ল। নিশু কপালে হাত দিয়ে দেখলো টেম্পারেচার ভালোই আছে। কয়েকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে নিশু তাড়াতাড়ি বেরিয়ে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে নীলের মাথায় জলপট্টি আর পানি ঢালার ব্যবস্থা করলো। এমন সময় আয়াত আর ইস্যুকে দেখলো মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকছে। দুজনেরই সারা গায়ে কাদা। এই অবস্থা কেন তোদের? তোর জন্য। আয়াত ইস্যুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল। তোমার জন্য? আয়াত আর ইস্যু বাগানের দিকে হাঁটছিল। বৃষ্টির পানিতে সব ভিজে কাদা হয়ে গেছে। একে বৃষ্টি, তার উপর অন্ধকার। ইস্যু অসাবধানতাবশত হঠাৎ গর্তে পা দিয়ে ফেলে। ফলাফল গর্তে পড়ে কাদায় মাখামাখি। কিন্তু ঘটনাটা হচ্ছে পড়ার সময় ও একা পড়েনি। আয়াতের কলার ধরে টেনে ওকে নিয়ে পড়েছে। সরি। আয়াত বিড়বিড় করে ওকে বকতে বকতে চেঞ্জ করে চলে গেল। তুই সবসময় আমার জ্বালাস কেন বলতো? বেশ হয়েছে, শয়তানটা সব সময় আমার পেছনই লাগে। তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? তোকে খুঁজতে গিয়ে তো এমন বেহাল দশা। আমি তো ছাদে ভিজতে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা ভেজার সময়, আর গেলি যখন আমাকে বলে গেলি না কেন? আরে বাবা, আমি জানি নাকি আমাকে না পেলে তোরা এমন খোঁজাখুঁজি করবি? হয়েছে, থাক সর, আমি ফ্রেশ হব। ঠিক আছে যা, তবে ফ্রেশ হয়ে একটু নীলের রুমে আয়। কেন? আগে ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে, আসছি। নিশু রুমে গিয়ে দেখলো নীল এখনো লম্বা হয়ে পড়ে আছে। নিশু কপালে হাত দিতেই মনে হলো হাত পড়ে যাচ্ছে। ও কপালে হাত রাখতেই নীল চোখ মেলে তাকানো। চোখ দুটো লাল হয়ে আছে, সাথে জ্বরের তাপে পানিও পড়ছে। কি হলো মিস হটি বিউটি, তুমি আমার ঘরে কেন? জ্বরে গা পুড়ে যাচ্ছে, তবুও বদমাশি থামছে না। দেখি সোজা হয়ে শো, তোমার মাথায় পানি ঢালতে হবে। নীল অসহায় কণ্ঠে বলল।
শক্তি পাচ্ছি না তো। ঠিক আছে, আমি হেল্প করছি। নিশুকে যখন ওকে টেনে তুলতে গেল, ও ইচ্ছে করে উল্টো নিশুকে টান মেরে ফেলে দিল। তাল সামলাতে না পেরে নিশু গিয়ে একেবারে ওর বুকের ওপর পড়ল। আস্তে, আমার বুকের হাড়গুলো সব ভেঙে ফেলবে তো। তুমি আমাকে টান দিলে কেন? নীল 2 হাত দিয়ে ওকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, বুকে নিতে ইচ্ছে করছিল যে। পাগল হয়ে গেছো নাকি? কি করছো? ছাড়ো প্লিজ। হুম। জ্বরের ঘরে পাগল হয়ে গেছে ছেলে। কেউ এসে বললে কি হবে? ও কিছু বলার আগে আয়াত ভেতরে ঢুকে ওদের এই অবস্থা দেখে হা হয়ে আছে। ওর পেছন পেছন নিশুও ঢুকলো। ওদের দেখে নিশু নীলের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু নীলের ছাড়ার কোনো লক্ষণ নেই। ইস্যু আয়াতের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বুঝতে পারছি না। ভাইয়া? হুম, কি করছিস? ভালোবাসছে। ইস্যু আয়াতের দিকে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছে নাকি? এর জন্যই মনে হয় নিশু আমাকে আসতে বলেছিল। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। ও জ্বরের ঘরে এমন করছে। মোটেও না। তবে নীল হাসছে ওর দিকে তাকিয়ে। আয়াত আর ইস্যু একজন আরেকজনের মুখ চর্চাই করছে। নীল নিশুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আগে আমাকে আই লাভ ইউ বলো, তারপর ছাড়বো। এই নিশু, ও তোর কানে কানে কি বলছে? কিছু না। মিথ্যে কথা। আল্লাহ, এই ছেলে আজকে আমার মান ইজ্জত সব শেষ করে দিবে। ইস্যু নীলের দিকে তাকিয়ে বলল, তুই ওকে ছাড় বলছি। ওকে, আগে আই লাভ ইউ বলতে বলো। এবার আয়াত আর ইস্যু দুজনে একসঙ্গে হা। নিশু লজ্জায় মরে যাচ্ছে। নিশু ঠিকই বলেছে, নিশ্চয়ই ভাইয়ার কিছু হয়েছে, নাইলে এমন বেফাস কথা বলবে কেন? ও এগিয়ে গিয়ে নীলের কপালে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। সেজন্য এমন বেফাস কথা বলছে। নীল ওকে ধমক দিয়ে বলল, তুই একদম কোনো কথা বলবি না। বন্ধুর বউয়ের সাথে তোর কিসের তো মাখামাখি? আয়াত হাসতে হাসতে বলল, কে তোর বউ বলতো? কে আবার? নিশু? আয়াত নিশুর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, ওমা তাই? হ্যাঁ তাই। আয়াত এবার ইস্যুর দিকে তাকিয়ে বলল, দেখেছো কাণ্ড? আর আমি মনের ভেতর এসব চেপে রেখে এতদিন ভাব নিচ্ছিল। তাই তো মনে হয়। তোরা কি শুরু করেছিস বলতো? জ্বরের ঘরে ও কি বকছে? ওর খেয়াল আছে নাকি? হয়েছে, থাক এবার তাড়াতাড়ি আই লাভ ইউটা বলেই দে তো। কতক্ষণ ধরে তোদের এসব দেখবো? আমার ভীষণ লজ্জা লাগছে। আমারও। কি হলো বলো? পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আমার মনে হচ্ছে নিশুর ভালোই লাগছে নীলের বুকের উপর। ঠিক বলেছিস। নিশু বুঝতে পারলো নীল সত্যিই ছাড়বে না ওকে। ও নিজেও ছাড়তে চাইছে না, কিন্তু আয়াত আর ইস্যুকে বুঝতে দেওয়া যাবে না। তাই ও নীলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি জানি না ঘোর কেটে গেলে তোমার আজকে রাতের ঘটনা মনে থাকবে কি না, তবে আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি নীল। নীল চুপ করে ওর কথা শুনছে। নীলকে ছাড়তে না দেখে নিশু ওর দিকে তাকিয়ে আদরে গলায় বলল, এবার ছাড়ো। নীল ওকে ছেড়ে দিতেই নেমে দাঁড়ালো। ফিস ফিসিয়ে কি বললি? হুম। ফাজিল মেয়ে, আমি যাচ্ছি। তোর লুচু ভাইয়ের মাথায় তুই পানি ঢাল। আয়াত আর ইস্যু হাসছে ওদের কাণ্ড দেখে। যাক বাবা, রুষার হাত থেকে নীল মুক্তি পেল। ইস্যু নীলের মাথায় পানি ঢালতে ঢালতে বলল, তো কি হয়েছে? তোমার গলায় চুলাবো? ওকে বিয়ে করার চেয়ে সাধু সন্ন্যাসী হয়ে জীবন কাটানো ভালো। এই মেয়েকে দেখলেই আমার ইরিটেশন হয়। পানি ঢালা শেষ হলেই ইস্যু মাথা মুছে দিয়ে নীলকে ওষুধ খাইয়ে বেরিয়ে গেল। রাত প্রায় 2টো। নিশুর ঘুম আসছে না। নীলের জ্বর বেড়েছে কিনা কে জানে। ও চুপি চুপি উঠেই নীলেদের রুমে ঢুকলো। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। কোনো রকমে আন্দাজ করে নীলের কপালে হাত দিতেই দেখলো টেম্পারেচার মোটামুটি নর্মাল আছে। ও কপালে হাত রাখতেই ও নড়ে চড়ে উঠল। নিশুর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে সবে চুমু খাবে তার আগে আয়াত হাত সরিয়ে নিয়ে বলল, দিতে হলে গালে দাও। নিশু চেপে কামড় দিয়ে বসে আছে লজ্জায়। আয়াত টেবিল ল্যাম্পটা অন করে বলল, দেখে নিবে তো সুন্দরী কাকে আদর দিচ্ছ। সরি। না, নীলের জ্বর ছাড়ছিল না দেখে টেনশন হচ্ছিল। এখনো ছাড়েনি? একটু আগেই ছাড়লো। ঠিক আছে, আমি যাই। তুমি একটু ওর কাছে বসো, আমি ডাইনিং থেকে পানি নিয়ে আসি। আমি এনে দিচ্ছি। তুমি বসো, আমিই আনছি। আয়াত বেরিয়ে গেলে নিশু নীলের কপালে হাত দিয়ে দেখলো টেম্পারেচার এখন কেমন দেখার জন্য। নর্মাল দেখেও কিছুটা আশ্বস্ত হলো। নীল ঘুমোচ্ছে। ও নীলের চুলে হাত বুলিয়ে দিয়ে ওর কপালে একটা চুমু দিতেই আয়াত এসে হাজির। হলো? তুমি নিচে যাওনি? না। বিষয়টা বুঝতে পেরে নিশু ভীষণ লজ্জা পেয়ে গেল। ওকে লজ্জা পেতে দেখে আয়াত দুষ্টুমির হাসি দিয়ে বলল,
তুমি তো দেখছি ভালোই ফেস আছে সুন্দরী। হ্যাঁ, আমি যাচ্ছি, কোনো দরকার হলে আমাকে ডাক দিও। হ্যাঁ যাও যাও, এমনিতে তোমরা লাইলি মজনু মিলে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছো। সকালবেলা নীলের ঘুম ভাঙলো দেরিতে, মাথাটা ভার হয়ে আছে ওর। চোখ মেলে তাকাতেই দেখলো আয়াত ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি হলো, হাসছিস কেন? আয়াত ওর কথায় উত্তর না দিয়ে হেসেই যাচ্ছে। নীল কিছু বলতে যাবে এমন সময় নিশু এসে রুমে ঢুকলো। নিশুকে দেখে আয়াতের হাসি আরও বেড়ে গেল। নীলও এবার মিটিমিটি হাসছে। নিশু আয়াতের দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, হাসছো কেন? আমার হাসি পাচ্ছে তাই। আমারও। নিশু নীলের খাবারটা টেবিলে রেখে ওকে উঠে ফ্রেশ হয়ে নিতে বলল। কি ব্যাপার বলো তো, আজকে হঠাৎ আমরা তো আদর যত্ন করছে কেন? না মানে সারাক্ষণ তো আমার সাথে ঝগড়াই করো। নিশুর কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। নীল ওর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। নিশু হতাশ হয়ে বলল, উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। ও বেরিয়ে যেতেই নীল হাতের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে বলো তো, আজকে ও এমন বিহেভ করছে কেন? শালা, কালকে রাতে এত কাণ্ড করার পর এখন বলছিস ও এমন করছে কেন? কি করেছে আমি? ওর সাথে উল্টোপাল্টা কিছু করিনি তো। তা নয় তো কি, ওকে চাপড়ে ধরে ওকে দিয়ে আই লাভ ইউ বলেছিস জ্বরের ঘরে। দেখ আয়াত, মজা করবি না একদম, সত্যি করে বলতো কি হয়েছে? তোর কি মনে হয় আমি মজা করছি? বিশ্বাস না হলে ইস্যুকে জিজ্ঞাসা করে দেখ। ও আমাকে আই লাভ ইউ বলেছিল? জানি না, তবে তুই বলেছিলি ওটা না বললে ওকে ছাড়বি না। তারপরও ও তোর কানে কানে কি যেন বলল। তারপর আর কি, তুই ওকে ছেড়ে দিলি। ও মাই গড, এত কিছু হয়ে গেছে, তোর আমাকে আটকালে না কেন? ভাব কম নাও, তোমার মনের সব কুচিন্তাধারা তুমি জ্বরের ঘরে কালকে রাতে ফাঁস করে দিয়েছো। নীল অধীর গলায় বলল। আর কি বলেছি আমি? আয়াত এবার ওকে শুরু থেকে সব খুলে বলল। হায় আল্লাহ, কি হলো? আমি নিশির সাথে এগুলো কিভাবে করলাম? কেন তুই ওকে ভালোবাসিস না? নীল চুপ করে আছে আয়াতের কথা শুনে। যাই হোক, ওর যে সবটা মনে আছে এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। ইস্যু তানিমের রুমে বসে আছে, তানিম কফি খাচ্ছে। আমাকে কেন ডেকেছেন? তুমি সেদিন যে কথাগুলো বললে সেগুলো কি সত্যি? কোন কথা? ওই তুমি আর আয়াত? 100% সত্যি। দেখো এসো, আমি মজা করছি না। আমিও না। তবে আয়াত যে বললো তুমি মজা করে কথাগুলো বলছো, কিন্তু সত্যিই বলেছি। তার মানে তুমি আয়াতকে ভালোবাসো? হুম। আয়াত যে বারবার আমাকে বোঝালো তুমি মজা করছিলে। ও আমার সব কিছুতেই মজাই ভাবে, তাই আমার ভালোবাসাটাও বুঝতেই পারে না। তানিম কি করবে বুঝতে পারছে না, রাগে কফির মগটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। আমি তোমাকে ভালোবাসি ইস্যু। জানি। জানো? জানি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। তোমাকে আমি খুন করবো ইস্যু। আমি কি আপনাকে ছেড়ে দেবো নাকি? বেটার তুমি এখন আমার সামনে থেকে সরে যাও, তা না হলে সত্যি সত্যি উল্টাপাল্টা কিছু ঘটে যেতে পারে। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যের দিকে ইস্যু কানে হেডফোন দিয়ে গান শুনছে। এমন সময় আয়াত এসে রুমে ঢুকলো। ইস্যু কানের থেকে হেডফোনটা খুলে বলল, কিছু বলবি? তুমি তানিম ভাইকে কি হাবিজাবি বলে এসেছো? তার মানেই তোমাকে বলে দিয়েছে? কেন বলেছো এসব? যা সত্যি তাই বলেছি জান। মজা রাখো ইস্যু। আমি তো মজা করছি না। উনি তোমাকে ভালোবাসে ইস্যু। ইস্যু ওর দিকে তাকে জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করলো। আর তুমি? হঠাৎ ওর এমন প্রশ্নে আয়াত থম মেরে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না ইস্যু। হঠাৎ এমন প্রশ্ন কেন করলো? ইস্যু ওর চোখের দিকে তাকিয়ে আছে। আয়াত নিজেকে স্বাভাবিক করে বলল, কি শুরু করলে তুমি? উনি সত্যিই তোমাকে ভালোবাসে? আমিও তো তোমাকে ভালোবাসি জান। ধ্যাৎ, এর সাথে কথা বলে কোনো লাভ নেই। ও বিরক্ত হয়ে উঠে চলে গেল। ইস্যু আবারও কানে হেডফোনটা লাগিয়ে বাইরের দিকে মনোযোগ দিল। এদিকে নীল আজকে সারা দিন থম মেরে বসে আছে। নিশু সকালের পর আর একবারও ওর সামনে আসেনি। নিচে নামতেই দেখলো নিশু সোফার উপর পায়ে পা তুলে বসে বসে টিভি দেখছে। পড়াশোনা নেই? তুমি কি আমার উপর রাগ করে আছো? আই এম সরি, আসলে জ্বরের ঘরে তোমার সাথে উল্টোপাল্টা বিহেভ করে ফেলেছে। নিশু টিভির রিমোটটা হাত থেকে নামিয়ে ওর দিকে চেয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়েছো কেন? আই উইশ কালকে রাতের ঘটনাটা যদি প্রতিদিন ঘটতো, কিন্তু তুমি যখন সেগুলোকে ভুল ভাবছো তখন আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। কি হলো? কালকে রাতে তেমন কিছুই হয়নি, এটা নিয়ে এত গিল্টি ফিল করার কিচ্ছু নেই।
মন থেকে বলছো? হুম। নিশু আবারও টেবিলের দিকে মনোযোগ দিল। নীল উঠতে গিয়ে আবারও বসে পড়ল। বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে আই লাভ ইউ বলেছিলে? ঠিক আছে, আমি আসছি। নীল চলে গেলে নিশু আর কান্না আটকে রাখতে পারল না। কেন এমন হলো ওর সাথে? কোনটা বিশ্বাস করবে, কালকে রাতের ঘটনাটা নাকি আজকের ঘটনাটা? রুষা এসে সোজা নীলের ঘরে ঢুকলো। নিশু, নীল, আয়াত, ইস্যু সবাই ওখানে বসেছিল। রুষাকে দেখে নিশু বেরিয়ে গেল। ওর দেখা দেখি আয়াত আর ইস্যুও বেরিয়ে গেল। নীল খাটের ওপর শুয়ে আছে। শুনলাম তোমার নাকি জ্বর। এখন ভালো আছে। আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। বলো। তুমি কি নিশুকে ভালোবাসো? বাসে। ওকে বলেছো? এখনো বলিনি। আমার মনে হয় তোমার বলে দেওয়া উচিত। আমিও তাই ভাবছি। ও তোমাকে ভালোবাসে? মনে হয়। তাহলে আমরা একটা প্ল্যান করতে পারি। কি প্ল্যান? ধরো তুমি ওকে গিয়ে প্রথমে তোমার ভালোবাসার কথা বলবে, তারপরে তোমার আর আমার বিয়েতে যদি ও বাধা দেয় তাহলে বুঝবে ও তোমাকে সত্যি ভালোবাসে। ভালো আইডিয়া। তাহলে তো ফুপো ফুপিকে লাগবে। লাগবে না, তোমার বাসায় সবাইকে বলে রাখলেই হবে। আর আমি তো আছি। থ্যাংক ইউ সো মাচ রুষা। মেনশন না। রুষার কথা শুনে নিশু হাঁ হয়ে আছে। এই মেয়ে এতটা স্বার্থবাদ কী করে হতে পারে? এত বড় ধোকা দিচ্ছে। যদি তুমি হ্যাঁ বলো নিশু, তাহলে আই প্রমিস আই উইল কিল মাইসেলফ। নীলকে আমি যে কোনো কিছুর বিনিময়ে চাই। কিন্তু আমি নীলকে ভালোবাসি রুষা। আমিও তো ভালোবাসি। আমি যা বলি তাই করি। মাইন্ড ইট, আই উইল কিল মাইসেলফ। পরের দিন সন্ধ্যাবেলা নিশু ছাদে একা দাঁড়িয়ে আছে। আকাশ থমথমের সাথে ওর মনটাও। নীলকে কি করে ও দূরে সরিয়ে দেবে? কিন্তু রুষা যদি সত্যি উল্টোপাল্টা কিছু করে বসে? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল। এমন সময় মনে হলো ওর ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ছে। পেছনে ফিরতে দেখলো নীল। তুমি? কেন, অন্য কাউকে আশা করছিল নাকি? কাউকে আশা করছিলাম না। মিথ্যে কথা। তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাই ভাবছিলে, তাই না? তোমার এমন মনে হওয়ার কারণ কি? নীল দুই হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে বলল, ভালোবাসেছে তাই। নিশু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তার মানে নীল সত্যি ওকে ভালোবাসে? হুম। কি? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। অন্যদিকে মুখ ফিরিয়েই নীল ওর মুখটা নিচের দিকে ফিরিয়ে বলল। আমার দিকে তাকিয়ে বলো তো। নিশু ঠোঁট চেপে কান্না আটকে রেখে বলল, বললাম তো। নীল ওর গাল দুটো দুহাত দিয়ে চেপে ধরে বলল। কি বললে? নিশু নীলের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি না। দেখো নিশু, ভালো হবে না বলে দিচ্ছে। আমি কিন্তু রোশাকে বিয়ে করে ফেলবো। তোমার যা ইচ্ছে করো। নীল আবার ওর গালে দুই হাত রেখে বলল, তুমি কি সেদিন রাতের জন্য আমার উপর রেগে আছো? আমি প্রথমে বুঝতে পারিনি নিশু, ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো। না, বাসি না। তাহলে সেদিন কেন বলেছিলে? আমি হয়তো ভুলে যেতে পারি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো। রাতে আমার ঘরে কেন এসেছিলে? এতে বিশ্বাস করে নিলে আমি তোমাকে ভালোবাসি? আমি ভেবেছিলাম তুমি জ্বরে ঘরে পাগলামি করেছিলে, তাই তোমাকে শান্ত করার জন্য বলেছিলাম। কেন মিথ্যে বলছো বলো তো? পাগলের সুখ মনে মনে। এত কিছু পরও যদি তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমার কিচ্ছু করার নেই। আমি মুখ ফুটে ভালোবাসার কথা বলেছি বলে তুমি এত সাহস দেখাতে পারছো। ইউ নো হোয়াট, তোমার মতো মেয়ে নীলা হাসানের পাশে দাঁড়ানোর যোগ্য না। আমারই ভুল। ওর আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। চোখ দুটো রক্তলাল হয়ে গেছে। নিশু ওর সাথে এমন কিছু করবেও ভাবতেই পারেনি। ও বেরিয়ে গেলে নিশু ছাদের রেলিং ধরে বসে বসে কাঁদছে। নীল যে কতটা কষ্ট পেয়ে কথাগুলো বলেছে তাও বুঝতে পারছে। সেদিন রাতের বেলা নীল, আয়াত, রুষা, ইস্যু, ইলারা বেগম, নিশু সবাই একসাথে বসেছে। ইলারা বেগম রুষার দিকে তাকিয়ে বললেন, তোর মা বাবা চলে যাচ্ছে, ছোটোখাটো একটা অনুষ্ঠান করে তোর আর নীলের বিয়েটা সেরে ফেলি। পরে ওনারা দেশে ফিরলে বড় করে রিসেপশন পার্টি দেওয়া যাবে। তুই কি বলিস? আমি কি বলবো? নীলের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি রাজি। নীল নিশুর দিকে চেয়ে আছে। ওকে তাকাতে দেখে নিশু অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। শেষে উঠেই চলে গেল। আমি একটু আসছি। নীল নিশুর পেছন পেছন গিয়ে ওকে আটকালো। কি সমস্যা? তুমি উঠে এলে কেন? তোমার মাথা ব্যথা করছে? নীল ওর দুবাহু জড়িয়ে বলল, দেখো নিশু, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। প্লিজ, কি হয়েছে আমাকে বলো। কেন এমন করছো?
তখন আমার মাথায় ঠিক ছিল না, রাগে বেহুশ হয়ে গিয়েছিলাম। আর কি করলে তোমার বিশ্বাস হবে যে আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ, আমি ভালোবাসি, কিন্তু তোমাকে না, কাকে? আয়াতকে। মিথ্যে কথা। তোমার যা ইচ্ছে তুমি ভাবতে পারো। নীল আর মেজাজ কন্ট্রোল করতে পারল না, রাগে নিশুর গালে কষে এক চড় বসিয়ে দিয়ে বলল, আই জাস্ট হেট ইউ মিস নিশিতা জামান। তারপর সবার সামনে গিয়ে বলল, কোনো বিয়ে হবে না, আমি নেক্সট ফ্লাইটে ঢাকা ছাড়ছি। মানে? নীল কোনো কথা না বলে রেগে উপরে চলে গেল। রুষা সহ বাকি সবাই নীলের পেছনে উপরে উঠল। 2 বছর পর নিশু রাস্তায় ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে, সাথে আয়াতও আছে। কতবার বললাম বেরোনোর আগে আমাকে একটা ফোন করো, আমি অফিস থেকে ছুটি নিয়ে চলে আসবো। লাগবে না, আমি একাই যেতে পারবো। তুমি তো এমনিতেই সারাদিন ব্যস্ত থাকো, তার উপর বাড়তি ঝামেলা নিতে চাইছিলাম না, তাও তো চলে এসেছো। ঠিক আছে, এসব বাদ দাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে ওঠো। নিশু গিয়ে গাড়িতে বসে পড়ল। তোমার তো 9টায় পৌঁছানোর কথা, এখন তো অলরেডি 8:30। হুম। নিশু বিষণ্ণ মুখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ও আগের মতো নেই একদম। হঠাৎ করে ওকে দেখলে চিনতেই পারবে না, অনেক বেশি ফর্মাল আর চুপচাপ হয়ে গেছে। দিনে কাজ করে সময় পার হয়ে যায়, কিন্তু রাতে এতগুলো দিনগুলো তাও কেন ভুলতে পারেনি। তার উপর রাগ করে সেই যে নীল গিয়েছে আর ফেরেনি। ওকে অন্যমনস্ক থাকতে দেখে আয়ান ডাক দিল, নিশু। হুম। কি ভাবছো? কিছু না। আমাকে বলা যায় না? ভাবছি নিজেকে কোনোদিন মাপ করতে পারবো না। তুমি এখনো নীলকে ভালোবাসো? না, বসে থাকতে পারি না যে। আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন সেদিন রুষার কথা ধরে তুমি মিথ্যা বলেছিলে? আমাদের মধ্যে তো বন্ধুত্বের সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক ছিল না। নিশু হতাশ হয়ে বলল, আমার জন্য তোমাদের দুইজনের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেল, তাই না? নষ্ট হয়েছে কিনা জানি না, ওই ঘটনার পর ও আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। দেশে ফিরেছে কিনা জানি না, তবে আমি জানি ও এখনো আমার সবচেয়ে প্রিয় বন্ধু, ও আমার ভাই। নিশু চোখ দুটো ছলছল করে উঠল। এতগুলো দিন ওর কীভাবে কেটেছে ও নিজেও জানে না। নীল নিশ্চয়ই ওকে এখনও আগের মতো ঘৃণা করে। আচ্ছা, ও কি দেশে ফিরেছে? যাই হোক, একবার যদি নীলকে সামনে পেত। অফিসের সামনে গাড়ি থামতে আয়াত ওকে নামিয়ে দিয়ে গেল। নিশু চিটাগাং থেকে বদলি হয়ে ঢাকার ব্রাঞ্চে এসেছে। আজই ওর প্রথম দিন। নীল চলে যাওয়ার পর পরীক্ষা শেষ করে ও চিটাগাং চলে যায়। লজ্জায় ইস্যুর সাথেও কোনো যোগাযোগ রাখেনি। আয়াতের সাথেই একমাত্র যোগাযোগ ছিল। ঢাকায় আসার পর আয়াতেই ওকে বাসা খুঁজে দেয়। অফিসে ঢুকেই নিশু রিসেপশনে গেল। হ্যালো ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? নিশু ওর আইডি কার্ডটা বের করে দেখালো। রিসেপশনিস্ট ফাইল চেক করে বলল, আজকে আপনার 5th ফ্লোরে এমডি স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। থ্যাংক ইউ সো মাচ। নীল সবে এসে অফিসে ঢুকেছে। ওর মেজাজ প্রচণ্ড বিগড়ে আছে, তার উপর আজকে নতুন একজন এমপ্লয়ি এসছে। দেশে ফিরেছে মাত্র 1 সপ্তাহ হয়েছে, আর এর মধ্যে কোম্পানির স্টাফদের 12টা বাজিয়ে দিচ্ছে। সবাই আতঙ্কে আছে ওর মেজাজ নিয়ে, সবসময় বিগড়ে থাকে। সকাল 9:30 ও প্রচণ্ড তিরিক্ষি মেজাজ নিয়ে ফাইলগুলো দেখছে, আর ম্যানেজার বেচারা ভয়ে আঁটোসাঁটো হয়ে আছে, কখন জানি কি ভুল ধরে বসে। আপনাকে অফিসে কি জন্য ডাকা হয়েছে বলেন তো? ম্যানেজার ঢুক গিলে বলল, আমার কি কোনো ভুল হয়েছে স্যার? যা জিজ্ঞেস করেছে তার উত্তর দিন। জি স্যার। আবার জি স্যার? পুরো প্রজেক্টে তো গোলমাল করে রেখেছেন। সরি স্যার। আপনাকে আমি আধা ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমি পুরো প্রজেক্টের রেকর্ড রেডি দেখতে চাই, ডিটেলস সহ। ম্যানেজার করুণ মুখে ফাইলটা নিয়ে চুপচাপ বেরিয়ে যেতে নিলেই নীল আবারও ডাক দিল, শুনুন। জি স্যার। লারাকে বলবেন আমার রুমে কফি পাঠিয়ে দিতে। ওকে স্যার। রুষা ম্যাডাম এসছেন? জি না স্যার। ঠিক আছে, আপনি আসুন। ম্যানেজার বেরিয়ে গেলে নীল অফিসের ফাইলগুলো চেক করে নিল। লারাকে দিতে হবে প্রোফাইল তৈরি করার জন্য। ও সবে কেবিন থেকে বেরিয়েছে লারাকে ফাইলগুলো দেওয়ার জন্য। এমন সময় সামনে তাকাতেই ও থমকে গেল। নিশুকে দাঁড়িয়ে আছে, হৃৎপিণ্ডটা মনে হচ্ছে থেমে গেছে, কলিজাটা ধক করে উঠল। ওকে বেরোতে দেখে স্টাফরা সবাই দাঁড়িয়ে গেল, কিন্তু ওর কোনো হুঁশ নেই। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিশু এতগুলো দিন বাদে ওর সামনে দাঁড়িয়ে। অতিরিক্ত উত্তেজনায় মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে। ওর হাত থেকে ফাইলগুলো পড়ে গেল। লারা দৌড়ে গিয়ে ফাইলগুলো তুলে ওর হাতে দেওয়ার জন্য ডাকছে, কিন্তু ওর সেদিকে কোনো হুঁশ নেই। নিশুর ওড়নাটা একটা সেলফের সাথে আটকে গেছে। ওড়নাটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে,
অনেকক্ষণ পর ওটা খুলে যখন সামনে তাকালো তখন ওর সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। নীল, নীল ওর দিকে চেয়েই আছে। স্যার, হুম? নীলের গলা শুনে নিশু আর নিজেকে ধরে রাখতে পারল না, দৌড়ে গিয়ে নীলকে জড়িয়ে ধরল। নীল ঠাঁই দাঁড়িয়ে আছে, ও যেন এখনো বিশ্বাস করতে পারছে না নিশু ওর সামনে দাঁড়িয়ে আছে। ও দুহাত দিয়ে নিশুকে জড়িয়ে ধরে বোঝার চেষ্টা করলো কী হচ্ছে। ওকে ধরতে দেখে নিশু আরও বেশি করে ওকে জাপটে ধরল, কিন্তু পরক্ষণেই প্রচণ্ড রাগে নীল ওকে ঠেলে সরিয়ে দিল। অফিসের স্টাফরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আই এম সরি। হু আর ইউ? এসব কী ধরনের অসভ্যতা? আমি নিশু, তোমার নিশু। লারা, ইয়েস স্যার। দারুণকে ডাক দাও। এসব মানুষ আমার অফিসে ঢোকে কি করে? প্লিজ। আপনি কি আমাকে চেনেন? এত সহজে যে নীল মানবে না তার নিশুর আগেই জানা ছিল, কিন্তু এতগুলো দিন পর ওকে দেখে নিশু ইমোশনটা কন্ট্রোল করতে পারেনি। ও চোখ মুছে ব্যাগ থেকে ওর আইডি কার্ডটা বের করে নীলের দিকে বাড়িয়ে দিল। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অফ দ্য এমডি। নীল রাগে কটমট করে ওর দিকে চেয়ে আছে। আমি এই মুহূর্তে আপনাকে আমার কোম্পানি থেকে ফায়ার করলাম। সেটা তুমি চাইলেও করতে পারবে না উইদাউট প্রপার রিজন। নীল রাগে হাতের মুঠো শক্ত করে ফেলল। আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে 24 মান্থের, তাই আপনি চাইলেও আমাকে। জাস্ট শাট আপ। নিশু চুপ করে গেল। নীল যা রেগে আছে তাতেই চুপ করে থাকাটাই বেটার। বিহেভ ইউরসেলফ। সরি স্যার। নীল রেগে ভেতরে চলে গেল। নিশু অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। অফিসের সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তুমি ওনার কি হও বলো তো? আপনাকে কি এসব জানার জন্য অফিসে রাখা হয়েছে? লারা খেয়ালই করেনি নীল কখন নিশুর পেছনে দাঁড়িয়ে আছে। সরি স্যার। নীল এবার নিশুর দিকে তাকিয়ে বলল, আপনার নাম? নিশিতা জামান। আপনার পোস্ট কি আপনি জানেন? জি স্যার। গুড। দাঁড়িয়ে না থেকে কাজ শুরু করুন। লারা বুঝতে পারছে না নিশু নীলের মধ্যে কী সম্পর্ক, তবে ওদের নিশ্চয়ই চেনা জানা আছে। নীল ওর কেবিনে যাওয়ার জন্য পা বাড়াতেই নিশুকে ডাক দিল। নীল। হোয়াট? সরি স্যার। এনি প্রবলেম? না মানে আমি কি কিছু সময়ের জন্য ছুটি পেতে পারি? না। নিশু ডেস্কে বসে বসে ভাবছে কি করা যায়, কি করলে নীল মানবে। এদিকে নীল রাগে কাঁদছে। এত বড় সাহস কী করে হয় এই মেয়ের ওকে জড়িয়ে ধরে? কি ভেবেছে সেদিনের অপমান নীল ভুলে গেছে? নীলাস হাসান এতটা সস্তা? তার 3 গুণ শোধ যদি না তুলেছে তো ওর নামও নীলাস হাসান না। দেখা যাক ও কতটা অপমান সহ্য করতে পারে। কিন্তু নিজেকে কোনোভাবে শান্ত রাখতে পারছে না নীল। নিশুকে দেখে ওর সব উলটপালট হয়ে যাচ্ছে। আয়াতের সাথে কি ওর বিয়ে হয়েছে? মনে হয় না হয়েছে। তাহলে নিশ্চয়ই ওকে এভাবে জড়িয়ে ধরতো না। এজন্যই এখন ওর কাছে এসেছে। স্বার্থপর মেয়ে। এসব ভাবতে ভাবতেও নিশুকে রুমে ডেকে পাঠালো। আসবো? ইয়েস। নিশু ভেতরে ঢুকে বসতেই নীল বলে উঠল, আপনাকে আমি বসতে বলেছি? নিশু আবারও দাঁড়িয়ে গেল। সরি স্যার। তো কি মতলব আমার অফিসে এসেছেন? আপনি তো আবার স্বার্থ ছাড়া কোনো কাজ করেন না। নিশু এবার নীলের কথাটা রিপিট করে বলল, আপনি কি আমাকে চেনেন স্যার? নীল থতমত খেয়ে গেল ওর কথা শুনে। এখনো দেখছি আগের মতোই তেজ আছে। তোমার মতে মেয়েদের এত সহজে বলা যায় নাকি? নিশু ইচ্ছে করছে নিজের গলায় কষে একটা চড় বসিয়ে দিতে। ও কেন নীলকে আরো বেশি রাগিয়ে দিচ্ছে? তোমার যত ইচ্ছা রাগ প্রকাশ করো নীল, আমি কিচ্ছু বলবো না। এসব আমার প্রাপ্য ছিল। যাই হোক, যে জন্য ডেকেছি, তোমার আর আমার সম্পর্কে নিয়ে যেন আমি অফিসে কোনো কথা না শুনি। মনে রাখবে, আমি তোমার বস, সো ট্রিট মি লাইক আ বস। ইজ দ্যাট ক্লিয়ার? আর এমনিতে আমার কিছুদিন পর বিয়ে, সো আমি চাই না পুরোনো কথা নিয়ে কোনো ঝামেলা হোক। ঢং, তোমাকে বিয়ে করতে দিলে তো? আপনি এতদিনও বিয়ে করেননি কেন স্যার? নীল পাল্টা জবাব দিয়ে বলল, একটা স্বার্থপর আর নিচু মনের মেয়ের পাল্লায় পড়েছিলাম। এখনো কাকে ভালোবাসেন? সে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। নিশুর চোখ দুটো পানিতে ছলছল করছে। নীল ওকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। ওর সৌন্দর্য একটুও কমেনি, তবে অনেক রোগা লাগছে ওকে। ঠিক আছে, আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। গুড, আপনি এখন আসতে পারেন। নিশু বেরিয়ে যেতে গিয়ে আবার থমকে দাঁড়ালো। আপনার চেহারার এই অবস্থা কেন? দয়া করে নিজের শরীরের দিকে একটু নজর দিবেন প্লিজ। নীল কিছু বলার আগেই ও বেরিয়ে গেল। নীল রেগে দিল টেবিলে এক ঘুষি। কি ভেবেছে ওকে ইমোশনালি উইক করে দেবে? এত সহজ নাকি?
উফ, এই মেয়ে মাথা খারাপ করে দেবে। নো, কোনোভাবেই উইক হওয়া যাবে না। লাঞ্চ আওয়ারে লারা আর নিশু বসে আছে। লারাকে ভালোই লেগেছে নিশু, বেশ শান্ত এবং ঠান্ডা স্বভাবের মনে হচ্ছে। নিশু, আমি জানি তুমি কি বলবে। স্যারের সাথে আমার কি সম্পর্ক, তাই তো? না মানে কৌতূহল দমিয়ে রাখতে পারছে না। উনি যা রাগী মানুষ, তাতে তোমার জায়গায় অন্য কেউ থাকলে মনে হয় 5 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতেন। আমাকে অবলা নারী দেখে দয়া করছেন হয়তো। কাহিনী কি বলতো? আসলে আমি স্যারকে আগে থেকে চিনি। উনি আমার মায়ের বান্ধবীর ছেলে, তাই আগে থেকে জানাশোনা, তেমন কিছুই না। কিন্তু তুমি যে ওনাকে জড়িয়ে ধরলে। আসলে আমি ওনাকে অনেক দিন পর দেখে আমি কিছুটা ইনসেনসিটিভ হয়ে গিয়েছিলাম। অনেক দিন পর দেখা হওয়াতে উনি বোধহয় আমাকে চিনতে পারেনি। বলো কি? দোষটা আমারই। না না, পরিচিত কারোর সাথে কেউ এমন বিহেভ করে নাকি? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ালে এমনই হবে। এই মনিকা হচ্ছে রুষার চামচা। এর সাথে আরও কয়েকজন আছে যারা রুষাকে তেল দিয়ে চলে। লারার এদেরকে একদমই পছন্দ না। লারা বিরক্ত হয়ে নিশুকে বলল, চলো লাঞ্চ করে নেই। আমার খিদে নেই। মনিকা গা চালানো একটা হাসি দিয়ে বলল, এত অপমানের পর আর খিদে থাকে কি করে? তুমি নিজের কাজে মন দাও না, অন্যদের নিয়ে এত মাথা ব্যথা কেন? মনিকা কিছু বলার আগেই ও বিরক্ত হয়ে নিশুকে নিয়ে উঠে চলে গেল। তুমি গিয়ে বসো লারা, আমি একটু আসছি। লারা চলে যেতেই নিশু করিডোরে গিয়ে চুপি চুপি আয়াতের নম্বরে ডায়াল করলো। 2বার রিং হতে আয়াত রিসিভ করে বলল, বলো, নতুন অফিসের প্রথম দিন কেমন লাগছে? নিশু উচ্ছ্বাসিত হয়ে বলল, একটা গুড নিউজ এবং একটা ব্যাড নিউজ আছে আয়াত। কোনটা আগে বলবো? তাই নাকি? ঠিক আছে, ভালোটাই আগে বলো। নিশু এক নিঃশ্বাসেই বলে ফেলল, নীল দেশে ফিরেছে আয়াত, ও আমার বস। আয়াত যেন বড়সড় একটা শখ খেলো। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নীল দেশে ফিরেছে এতদিন পর? কি হলো, শুনতে পাওনি? আমি নীলের পিএ আয়াত। আয়াত কিছুটা স্বাভাবিক হয়ে বলল, এটা তোমার কাছে গুড নিউজ হলো? অবশ্যই, তুমি তো জানোই আমি এই দিনটার জন্য কত অধীর ছিলাম। সেটা তো আমি জানি, কিন্তু আমার নীলকে নিয়ে ভয় হচ্ছে, ওর যা জেদ। আচ্ছা যাই হোক, বাদ দাও। এবার বলো খারাপ খবরটা কি? নিশ্চয়ই ও তোমাকে অনেক আদর আপ্যায়ন করেছে। নিশু মুখটা ছোট্ট করে বলল, ঠিক তাই, ও আমাকে সহ্য করতেই পারছে না। সেটাই তো হওয়ার কথা। তবে এটা কিন্তু একটা গুড সাইন ডিয়া। যদি ও তোমাকে ভালো না বাসতো তাহলে এত রিয়েক্ট কেন করবে? আমি শুধু বলবো, ভুলটা যেহেতু তোমারই ছিল, তাই তোমাকেই সহ্য করতে হবে। ওকে আর একটু সময় দাও, খুব তাড়াতাড়ি ওর রাগ পড়ে যাবে। সে আশাটা না রাখাই ভালো। তবে আমার যতদূর মনে হয়, সত্যিটা জানার পর ও তোমাকে বেশি দিন দূরে সরিয়ে রাখতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ আয়াত, আমাকে এতটা ভরসা দেওয়ার জন্য। নীল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। করিডোরে চোখ পড়তে দেখলো নিশু ফোনে কার সাথে যেন কথা বলছে। ও কলটা কেটে দিয়ে নিশুর কাছাকাছি গিয়ে দাঁড়ায়, নিশু কার সাথে এত হেসে হেসে কথা বলছে বোঝার জন্য। নিশুর কথা শুনে বুঝতে পারলো ও আয়াতের সাথে কথা বলছে। নীলের মনে হচ্ছে ওর বুকের ভেতরটায় কেউ ছুরি বসিয়ে দিয়েছে। ভেতরটা যেন তছনছ হয়ে যাচ্ছে। তার মানে কি নিশু আর আয়াত সত্যি সত্যি? ও দ্রুত হেঁটে নিজের কেবিনে চলে যায়। ভেতরে ঢুকেই টেবিলের ওপরে থাকা ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে মারল রাগে। কিচ্ছু ভালো লাগছে না। না, নিশু ওর চোখের সামনে থাকলেও সহ্য করতে পারবে না। ওকে এমন কিছু করতে হবে যাতে নিশু যেতে বাধ্য হয়। মাথাটা ঠান্ডা করেও নিশুকে নিজের কেবিনে ডেকে পাঠায়। কি ব্যাপার বলতো? প্রথম দিনে স্যার তোমাকে এতবার রুমে ডাকছেন। স্যার তো কোনো মেয়েকে নিজের কেবিনে ডাকেন না। ফাইলপত্র সব নিজে এসে দিয়ে যান আমাদের ডেস্কে। আমার কিন্তু ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। লারার কথা শুনে নিশুর ভীষণ ভালো লাগছে। ও একটু মুচকি হাসি দিয়ে বলল, তুমি একটু বেশিই ভাবছো। আমি নতুন বলেই হয়তো কাজ বুঝিয়ে দিতে ডাকছেন। যাই হোক, এবার তাড়াতাড়ি যাও, না হলে অ্যাটম বোমা ব্লাস্ট হতে বেশি সময় লাগবে না। নিশু নীলের রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে ভেতরে ঢুকছে না। নীল ভেতরে বসে বসে সিসিটিভি ফুটেজ ওর কাণ্ড দেখছে। করছেটা কি এই মেয়ে? প্রায় 3 মিনিট হলো নিশু দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢুকছে না। শেষে বাধ্য হয়ে নীলই ডাক দিল। কেমন? আচমকা নীলের ডাক শুনে নিশু চমকে উঠেছে। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করেও ভেতরে ঢুকলো। ইয়েস স্যার। নীল ফাইল থেকে মুখটা তুলে নিশুর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আপনি কোনো 30 মিনিট লেট মিস নিশিতা জামান। সরি স্যার। সরি বলে লাভ হবে না। আমার অফিসে আমি কোনো ইনডিসিপ্লিন সহ্য করি না, সো এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে।
আর আপনার শাস্তি হচ্ছে আপনি ঠিক 300 মিনিট ওভারটাইম কাজ করবেন। নিশু হাঁ হয়ে আছে। অফিস ছুটি হয় 6টায়। ওভারটাইম কাজ করলে তো রাতের 10টা 11টা বাজবে। এত রাতেও বাসায় ফিরবে কি করে? ইজ দ্যাট ক্লিয়ার? নিশু জানে কিছু বলে লাভ হবে না, তাই চুপ করে আছে। তবে ভীষণ ভয় লাগছে একা একা অফিসে থাকবে কি করে। নীল আর চোখে নিশুকে বারবার দেখছে। ওর এমন চেহারাটা নীলের সহ্য হচ্ছে না। কি এক অসহ্য যন্ত্রণায় পড়েছে ও। কি হলো? কিছু না। আমাদের অফিসের পুরোনো কিছু রেকর্ড আছে, সেগুলো একটা লিস্ট বানাতে হবে। আজকে যেহেতু আমি ওই রুমের চাবি ফেলে এসেছি, তাই কাজটা আপনাকে কালকে করতে হবে। নিশুর মনটা অনেক হালকা হয়ে গেল। যাক বাবা, কালকে হলে আয়াতকে বলে দেওয়া যাবে। আজকে হলে কি মুসিবতেই না পড়তো। আপনি এখন আসতে পারেন। জি স্যার। নিশু চলে গেলে নীল চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে। হতো চাইছে নিশু যেন এখান থেকে চলে যায়। তাহলে কেন করছে এমন? কেন ওকে আজকে এই কাজটা করতে বললো না? কিচ্ছু ভালো লাগছে না। এখন মনে হচ্ছে দেশে না ফিরলে ভালো হতো। নিশু ফিরতেই লারা ওকে জিজ্ঞেস করলো কেন ডেকেছে। নিশু সব খুলে বলতেই লারা হুঁশে এলো। তার মানে ইনি সবার সাথে এমন? তোমার তো তাহলে কালকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আমার মনে হচ্ছে রেকর্ড লিস্ট বানাতে তোমার সারা রাত অফিসে কাটিয়ে দিতে হবে। বলো কি? তারপর আমি কালকে ছুটি নিয়েছিলাম মাকে ডাক্তার দেখাবো বলে। তা না হলে তো আমি তোমাকে হেল্প করতে পারতাম। নিশুর ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। তা ঠিক আছে। নীল ম্যানেজারকে নিয়ে 6th ফ্লোরে মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছিল। নিশুকেও থাকতে হবে, তাইও আগেই লিফটে উঠে পড়ল। ও সবে উঠেছে, এর মধ্যেই পুরো অফিসের ইলেকট্রিসিটি অফ হয়ে গেল। নিশু যে লিফটে উঠেছিল সেটা নীলের চোখে পড়েছিল, তাই ও দৌড়ে লিফটের কাছে গেল। ম্যানেজারও ওর পেছন পেছন গেল। নিশুর নাম ধরে কয়েকবার ডাক দিল, কিন্তু ভেতর থেকে নিশুর কোনো সারা শব্দ না পেয়ে ওর মনে হচ্ছে ওই বোধহয় সেন্সলেস হয়ে যাবে। ও লিফটের দরজায় জোরে জোরে বাড়ি দেওয়া শুরু করলো। হোয়াটস হ্যাপেন স্যার? নীল ম্যানেজারের দিকে না তাকিয়ে বলল, মিস নিশিতা ইজ অন দেয়ার। উনি ভেতরে আটকে পড়েছেন। আপনি তাড়াতাড়ি ওনাকে বের করার ব্যবস্থা করুন, কুইক। ইলেকট্রিক লাইনের সমস্যা, একটু গোলমাল হওয়ার কারণে এমন হয়েছে। আপনি শান্ত হন, আমরা যত তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করছি। নীল জোরে চিৎকার করে বলল, শি হ্যাজ এ স্ট্রং ক্লস্ট্রোফোবিয়া। আপনি বলছেন আমি শান্ত হব? ও ম্যানেজারের কলার ধরে ঝাঁকানো শুরু করে দিল। ওর যদি কিছু হয় আপনাদের আমি ছাড়বো না। প্লিজ স্যার, আপনি মাথা একটু ঠান্ডা করুন। আমি বলছি আপনি এই মুহূর্তে পাওয়ার অন করার ব্যবস্থা করুন, জাস্ট নাও অ্যান্ড নাও। স্যার 5-7 মিনিট ওয়েট করুন, মেবি সব ঠিক হয়ে যাবে। তাছাড়া এখন পাওয়ার অন করলে 2-3 মিনিটের ভেতরে পুরো লাইন ডিস্ট্রয় হওয়ার সম্ভাবনা আছে। ইটস উইল বি হিউজ লস। নীল এবার আরো জোরে চিৎকার দিয়ে বলল, হোক। লস হলে আমার হবে, আপনার কি? আপনি এই মুহূর্তে পাওয়ার অন করতে বলেন। ম্যানেজার হতাশ হয়ে বলল, জি স্যার। পাওয়ার অন করতে লিফটের দরজা খুলে গেল। নিশু বেরিয়ে নীলকে জোরে ধরে কান্না শুরু করে দিল। নীল ওর দুবাহু ধরে ঝাঁকিয়ে বলল, আমি যে এতবার চিৎকার দিয়ে ডাকছিলাম, সারা দিচ্ছিল না কেন? আমি কষ্ট দিতে তোমার কেন তো ভালো লাগে বলো তো? নিশোর পুরো শরীর কাঁপছে ভয়। ওকে এভাবে কাঁপতে দেখে নীল তাড়াতাড়ি ওকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। একটু হলে তো ওর জানটাই চলে যেত। নীল ওর চোখের পানি মুছে দিয়ে ওর কপালে নিজের কপালটা ঠেকিয়ে বলল, কিচ্ছু হয়নি, এই যে দেখো আমি আছি তো, দেখি কান্নাটা থামাও। নিশোর হঠাৎ ভয় ডর সব কেটে গেল। ও কান্না থামিয়ে নীলের দিকে চেয়ে আছে। এত কিছুর পরও এখনও ওকে এতটা ভালোবাসে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীলের হুঁশ এলো। শিট, ও আবারও ইমোশনাল ফুল হলো। ও সবে নিশুকে সরিয়ে দেবে তার আগে নিশুর বাহুর উপরে ঢুলে পড়ে গেল। অতিরিক্ত স্ট্রেসের কারণে জ্ঞান হারিয়েছে। নীল তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে ওর কেবিনের দিকে হাঁটা ধরল। মনিকা লারা সহ সব স্টাফরা বুঝতে পারছে না কি হচ্ছে। সৌভাগ্যবশত পাওয়ার অন করার পর অফিসের ইলেকট্রনিক লাইনে কোনো মেজর প্রবলেম হয়নি। সবাই নিশ্চিন্ত হলেও নিশুকে নিয়ে নীল চিন্তায় পড়ে গেছে। ও রুমে ঢুকে নিশুকে সোফার উপরে শুইয়ে দিল। সবাইকে ওর পেছনে পেছনে রুমে ঢুকতে দেখে ওই ইশারায় সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই বেরিয়ে যেতেই ও নিশুর গায়ের ওড়নাটা খুলে দিয়ে ফ্যানটা চালু করে দিল। তারপর এক এক করে রুমের দরজা জানালা সব খুলে দিল। মাথার উপর ফ্যান ঘুরছে, রুমে এসি অন করে, তাও নিশু ঘামছে এবং ঘামে ভিজে গেছে। নীল দরজা জানালা সব খুলে দিয়ে নিশুর কাছে গিয়ে বসলো।
একটু কিছু হলেই ভয় পেয়ে যায়, কিন্তু এমন ভাব ধরবে যেন কিছুর পরোয়াই করে না। নীল আস্তে করে দু একবার ডাক দিল। নিশু, নিশু। কোনো সাড়া না পেয়ে ও পাশে রাখা পানির জগ থেকে সামান্য একটু পানি নিয়ে নিশুর চোখে মুখে হালকা পানি ছিটে দিল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। নীল কী করবে বুঝতে পারছে না। অফিসের প্রথম দিনেই নিশুর ওপর এত বড় ঝড় গেল। ও ফোনটা হাতে নিয়ে অফিসের মেডিকেল সেন্টারে ফোন করে ডাক্তারকে আসতে বলল। লারা এসে একবার তাড়া দিয়ে গেল যে ক্লায়েন্টরা সবাই অপেক্ষা করছে ওর জন্য, কিন্তু নীল মিটিং ক্যান্সেল করে দিল। লারা মোটামুটি আন্দাজ করেই নিয়েছে নীল আর মিশুর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো রিলেশন আছে, নাহলে নীলই বা ওকে নিয়ে এত ব্যস্ত হবে কেন। লারা বেরিয়ে গেলে ডাক্তার এসে ঢুকলো। একটু পরেই নিশুর জ্ঞান ফিরেছে। পাশে তাকাতেই দেখলো নীল ওর পাশে বসে আছে, তার পাশে ডাক্তার। কেমন লাগছে এখন? ভালো না, মাথাটা ঘুরছে। সাময়িক উত্তেজনা থেকে হয়েছে। ওর ক্লাস্ট্রোফোবিয়া আছে। আমি আগেই বুঝতে পেরেছিলাম। যাই হোক, আপাতত উনি সুস্থ। নিশু ভাবছে নীল জানলো কেমন করে যে ওর ক্লাস্ট্রোফোবিয়া আছে। ডাক্তার চলে গেলেই নীল এসে নিশুর সামনে এসে দাঁড়ালো। তোমাকে কি বাসায় পৌঁছে দিতে হবে নাকি আয়াত আসবে? মানে? নীল ওর ডান হাতটা কপালে চেপে ধরে বলল, কি হলো? কিছু না। দুজনের মাঝেই জড়তা কাজ করছে, কেউ কারো সাথে কথা বলছে না। নিশু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার যে ক্লোস্ট্রোফোবিয়া আছে তুমি জানলে কি করে? কিছু বলেছিল। ও, আমি কিন্তু তোমাকে একটা প্রশ্ন করেছিলাম। তোমার এখন রেস্ট নেওয়ার প্রয়োজন, তাই বাসায় যাওয়াটাই বেটার হবে। তো তুমি নিশ্চয়ই একা যাবে না? আমি কোথাও যাচ্ছি না। মানে? তোমার সাথে আমার কথা আছে। নীল একটা বিদ্রুপের হাসি দিয়ে বলল, তাই নাকি? হ্যাঁ, তোমাকে সেগুলো শুনতেই হবে। কিসের অধিকার আমার উপর এত জোর করছো বলো তো? বিকজ ইটস লাভ, রাইট? নীল এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। কেন কেন শুধু শুধু আমার ইমোশন নিয়ে খেলো নিশু? তার মানে তো এই যে তুমি এখনো আমাকে ভালোবাসো। কেন আয়াতের ভালোবাসা হচ্ছে না? দেখো, তুমি না জেনে। তুমি নিজে তো বলেছিলে। মিথ্যে কথা বলেছিলাম। Will you just shut up your mouth? নিশু দ্বিগুণ জোরে চিৎকার দিয়ে বলল, না, রাখবো না। জেনে আমার উপর মেসেজ দেখাবে না বলে দিলাম। নীল অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। সত্যি বলতে নিশুর এমন চিৎকারে ও সত্যি ভয় পেয়েছে। তুমি কি আমাকে ধমকাচ্ছ নাকি? উফ নিশু, কোল বেবি কোল। ইচ্ছে তো করছে ধমকাই, কিন্তু তুমি তো জানো তোমার চেহারাটা কত কিউট। কি করে ধমকাই বলো তো? নীলের মেজাজ ক্রমাগত বেড়ে যাচ্ছে। ও অনেক কষ্টে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে। দেখো, এটা অফিস, আমার একমাত্র ভালোবাসার জায়গা। আমি চাই না তোমার কারণে আমার কাজের কোনো ক্ষতি হোক। তুমি আমার সময় নষ্ট করছো। নিশু এবার নীলকে নকল করে শুরু করলো, দেখো, তুমি আমার ভালোবাসার জায়গা। আমি চাই না কিছু ভুল বুঝাবুঝির কারণে আমার ভালোবাসাটা দূরে সরে যাক। সো তোমাকে আমার কথা শুনতেই হবে। নীল দাঁতে দাঁত চেপে বলল, তুমি অসুস্থ না হলে এই মুহূর্তে আমি তোমাকে বুঝিয়ে দিতাম নিকলাস হাসান কে জিনিস। আর কিসের ভুলে কথা বলছো তুমি? তোমার কোন কথাটা বিশ্বাস করব? সেদিনেরটা নাকি আজকের? আগামীকাল যে আবার আজকের কথাটা ভুল বলবে না, সেটার কি গ্যারান্টি? সো প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার আছে, কারণ তোমাকে বাদ দিয়ে আমার কোনো পার্সোনাল কিছু থাকতে পারে না। দোহাই তোমার, এসব বন্ধ করো। আমি নিতে পারছি না। কতদিন তুমি সত্যিটা থেকে দূরে থাকবে? আজ কিংবা কাল তোমাকে সবই বলবো। ঠিক আছে, বাদ দিলাম। নীল নিশুর পাশ থেকে উঠে গিয়ে ওর চেয়ারে বসে ফাইলে মনোযোগ দিল। নীলকে ফাইল নিয়ে বসতে দেখে নিশু বিরক্ত হয়ে বলল, আমি কি করব? কি করতে চাও? নিশু মুচকি একটা হাসি দিয়ে বলল, তোমাকে ভালোবাসতে, যদিও সেটা আমি সবসময় বাসি। বাজে কথা বলবে না। আমার হাতের কাজটা শেষ করে তোমাকে বাসায় পৌঁছে দেব। নিশু একটা শয়তানি হাসি দিয়ে বলল, সাথে আমার বাসার ঠিকানাটাও জেনে আসবে, তাই তো? বুঝি বুঝি, আমি সবই বুঝি। নিশু অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, সত্যি বললে সবারই গায়ে লাগে। নীল বিরক্ত হয়ে ফাইলটা রেখে দিল। কি হলো, কাজ শেষ? না, করব না আমি কোনো কাজ। তোমার কোনো সমস্যা? কেন, আমার পারমিশন নিয়ে করবে নাকি? নীল ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। নিশু বেশ মজা পাচ্ছে ওকে ডাকি। বেচারা না পারছে সইতে, না পারছে কিছু করতে। কি হলো? নীল একটা বড় নিঃশ্বাস নিয়ে শুরু করলো, তোমার কি মনে হয় না নিশু
তুমি অনেক বেশি বেশি করছো। নিশু বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলল, মোটেও না। তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসো তাতে তো মনে হচ্ছে আমার আরও বেশি কিছু করার অধিকার আছে। বারবার এক কথা বলো কেন? কি তোমাকে বলেছে আমি তোমাকে ভালোবাসি? নিশু অবাক হওয়ার ভান করে বলল, কেন, তুমি তো বলেছ। আমার মাথা গরম করবে না নিশো। অনেকক্ষণ ধরে তোমার এসব অত্যাচার সহ্য করছে। কেন করছো বলো তো? নীল থতমত খেয়ে গেল নিশুর এমন প্রশ্নে। ও আমতামতা করে বলল, কারণ আমি কারোর মতো নিষ্ঠুর নই। নিশু এবার একটা মুচকি হাসি দিল। যাক, লাইনে আসছে তাহলে। নীল ফাইল দিয়ে মুখ থেকে হেলান দিয়ে ছেড়ে বসে আছে। নিশু এখনো সোফায় বসে বকবক করছে। কি বলছে তা নীলের কানে যাচ্ছে না। সম্ভবত নীল কি বকছে। আর কতক্ষণ লাগবে তোমার শেষ হতে? কেন জান? কি? নিশু এবার সুর করে শুরু করে দিল, এভাবে আর দেখো না, বাঁকা চোখে চেয়েও না, মান অভিমান ভুলে আমায় কাছে ডাকো না। ও গাইছে না চিল্লাচ্ছে না, নীলের মাথায় ঢুকছে না। এই মেয়ে একদিনে ওর মান সম্মান সব শেষ করে দেবে। নীল চেয়ার ছেড়ে উঠে গিয়ে নিশুকে সোফা থেকে টেনে তুলল। উঠো বলছি, উঠো। উঠতে যখন বলেছো তখন তোমার কোলে উঠবো। আমার মাথা ঘুরছে নীল, আমি দাঁড়াতে পারছি না। একদম নাটক করবে না বলে দিলাম। এতক্ষণ ধরে তোমার অনেক নাটক সহ্য করেছে। কি হলো, চলো। নিশু বাধ্য হয়ে হাঁটা শুরু করলো। অনেকক্ষণ পর ওদের দুজনকে বেরোতে দেখে স্টাফরা সব দাঁড়িয়ে গেল। নিশু সবাইকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আমাকে দেখে দাঁড়ানোর কিচ্ছু নেই। সবাই। নীল ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ব্যালেন্সের সাথে কি মাথাটাও গেছে নাকি? ওরা তোমাকে নয় আমাকে দেখে দাঁড়িয়ে আছে। ছি ছি ছি, নিশু নিজেকে আর কত টোল বানাবি মানুষের সামনে। কি হলো, চলো। নীল ওকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। নিশু চুপ করে হেলান দিয়ে আছে। নীল কয়েকবার আর চোখে ওকে দেখে নিল। মুখে যাই বলুক, নিশুর নীরবতা ওর ভালো লাগছে না। এই মেয়েটা ওকে একবারে শেষ করে দিয়েছে। এত কিছুর পরও মন শুধু ওকেই চায়। তোমার কি খারাপ লাগছে? পানি খাবে? না। কিছুক্ষণ চুপ করে থেকে শেষে আমতা আমতা করে নিশুকে বলল, তোমার বেশি খারাপ লাগলে তুমি আমার কাঁধে মাথা রাখতে পারো। সেটার জন্য আমি তোমার অনুমতি প্রয়োজন মনে করি না। এখনো তেজ দেখায়, অসভ্য মেয়ে। কিন্তু আমি এখনো তোমার কাঁধে মাথা রাখবো। ড্রামা কুইন একটা। নীল গাড়ি চালাচ্ছে, নিশু ওর কাঁধে মাথা রেখে হেলান দিয়ে আছে। আমার মনে হচ্ছে তুমি উঠে বসলে ভালো হবে। এভাবে বাঁকা হয়ে বসলে ঘাড় ব্যথা করবে তো। নিশুকে নড়তে চড়তে না দেখে নীল আবারও বলল, কি হলো? নিশু ওর কাঁধ থেকে মাথাটা উঠিয়ে ওর দিকে তাকালো। চোখে মুখে কি নিষ্পাপ সারল্য। কি দেখছো? নিশু মাথা নাড়িয়ে বলল, কি ভাবছি। কি ভাবছো? তোমাকে কিভাবে আবার বসে আনা যায়। দিলে তোমার মেজাজটা খারাপ করে। এসে গেছে, নামো। নিশুকে থামিয়ে দিয়ে ও আবারও গাড়ি থেকে হাঁটা ধরল। নীল। না, কিছু না। নীল চলে গেলেই নিশু বাসায় ঢুকে লম্বা একটা শাওয়ার দিল। শাওয়ার নিয়ে বেরিয়ে আয়াতের নাম্বারে ডায়াল করলো। সাথে সাথে আয়াত রিসিভ করলো। হ্যাঁ নিশু, বলো কি খবর? নিশু আজকে সব ঘটনা ওকে খুলে বলল। সব শুনে আয়াত বেশ স্বস্তি পেল। তুমি তো দেখছি একদিনেই বেশ সামলে উঠেছো। নিশু ঠাট্টার সুরে বলল, তবে যাই বলো না কেন, ক্লোস্টোফোবিয়া কিন্তু আজকে আমার ভীষণ উপকার করেছে। নইলে নীলের যা মেজাজ আমি সত্যি সামলে উঠতে পারতাম না। তবে ওর জায়গায় আমি হলে তোমার দিকে মুখ ফিরিয়েও তাকাতাম না। ইস, বন্ধুর সাফাই গাইছো না? তাতে যদি সুন্দরীকে খুশি করা যায় তাহলে সেটাই তো ভালো, তাই না? ওর কথা শুনে নিশুর হাসি চলে এলো। ও হাসতে হাসতে বলল, ফাজিল। মন ভরেছে? কি? নাকি তোমার পাতিলকে নিয়ে আরো কিছু বলবো? নিশু হাসতে হাসতে বলল, রাখছি আমি। নীল আর অফিসে গেল না, সোজা বাসায় গেল। আজকে আর অফিসে যাওয়ার মুড নেই। বাসায় বেল বাজতে ইস্যু এসে দরজা খুলে দিল। ভাইয়া, কি? তুই এই সময় সব ঠিক আছে? আমি ফ্রেশ হতে চাচ্ছি, তুই আমার ঘরে আয়, তোর সাথে আমার জরুরি কথা আছে। নীল ওপরে চলে গেলে ইস্যু ভাবছে কি হলো হঠাৎ। নীল শাওয়ার নিয়ে বেরোতেই দেখলো ইস্যু কফি হাতে দাঁড়িয়ে আছে। নীল ওর হাত থেকে কফিটা নিয়ে দিয়ে ইস্যুকে প্রশ্ন করা শুরু করে দিল। ভাইয়া, ইজ এভরিথিং ওকে? অফিসে কোনো ঝামেলা হয়নি তো? না। তাহলে নিশ্চয় আমার অফিসে এসো। মানে
ও কি করে জানলো তুই এসেছিস? জানতো না, আমাদের চিটাগাং ব্রাঞ্চ থেকে বদলি হয়ে ঢাকা এসছে। তাই নাকি? ও এতদিন আমাদের কোম্পানিতে জব করতো? হুম। ইস্যু আমতা আমতা করে বলল, ও কি বিয়ে করছে ভাইয়া? কেন? এত কিছু থাকতে তুই এত প্রশ্ন করলি কেন? ইস্যু নীলের গলা জড়িয়ে ধরে বলল, কারণ আমি জানি আমার ভাই এখনো নিশুকে ভালোবাসে। হ্যাঁ, তুই তো সব জানিস। বল না, ও বিয়ে করেছে? আমি জানি না, জিজ্ঞেস করিনি। ও। শুনেছি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। তাই নাকি? শোন, তুই কিন্তু মাকে কিচ্ছু বলবি না। কেন? মা শুনলে ওকে বাসায় নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু করে দেবে। তার মানে ও বিয়ে করেনি? তাহলে তো মাকে বলতেই হবে। না, একদমই না। ইস্যু নীলকে একটা ভেঙচি কেটে বেরিয়ে গেল। নীল বিড়বিড় করে বলল, এই বিবিসি রেডিও এবার পুরো বাড়ি শোর করে দিবে। ইস্যু চলে গেলে নীল লম্বা হয়ে খাটে শুয়ে পড়ল। আজকের ঘটনাটা মনে পড়তে ওর হাসি চলে এলো। নিশুর পাগলামিগুলোর কথা মনে করেই ও আপন মনে হাসছে, কিন্তু একটু পরেই আবার মেজাজ বিগড়ে গেল। নিশু 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 কেন ভাবছে ওকে নিয়ে? যাকে ভুলতে এতগুলো দিন বিদেশে পড়েছিল, সেই সর্বনাশী আবার ওর মনে এসে খুঁটি কেটে বসেছে। ও চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখ বন্ধ করতেই মনে হলো নিশুর বলা কথাটা ওর কানে বাজছে, বিকজ ইটস লাভ রাইট। উফ, এই মেয়ে ওকে সত্যি সত্যি পাগল করে দেবে। পরের দিন সকালে নীল একেবারে রেডি হয়ে নিচে নেমে এসেছে। আজকে তাড়াতাড়ি বেরোতেই কালকের মিটিংটা লারা আজকে সকাল 10টায় নিয়ে এসেছে। ও ডাইনিং টেবিলে বসতেই লারা বেগম একেবারে ওর মুখোমুখি এসে বসলো। ইস্যু একটু দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। কিছু বলবে মা? হ্যাঁ, তোর সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে, বলো। ইলারা বেগম কোনো ভনিতা না করে সরাসরি বললেন, নিশুর ঠিকানাটা দে। নীল ভ্রু কুঁচকে ইস্যুর দিকে তাকালো। ইস্যু হাসছে। এই মেয়ে বেশি বেড়েছে। নীল ইলারা বেগমের দিকে তাকিয়ে চেহারাটা যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমিও ঠিকানা জানি না। ইস্যু তাড়াতাড়ি করে বলে উঠল, মিথ্যে কথা মা, ভাইয়া কালকে নিজে ইস্যুকে ড্রপ করে দিয়েছিল। তাই নাকি? কি রে? নীল ইস্যুর দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে যা কফি নিয়ে আয়, অসভ্য বাদর মেয়ে। ইস্যু ওকে একটা ভেঙচি কেটে রান্নাঘরে চলে গেল। অবশেষে অনেক কষ্টে ইলারা বেগম নীলের কাছে থেকে নিশুর ঠিকানা আদায় করে নিলেন। ইলারা বেগম নীলের দিকে তাকিয়ে বললেন, তোর বাপেরও বাপ আমি। নীল হতাশ হয়ে বলল, নারী শক্তি বলে কথা। ও বেরিয়ে গেলে ইস্যু আর ইলারা বেগম হাসিতে ফেটে পড়ল। আমার ছেলেটা বড্ড পাগল। নীল সবে লিফটে উঠবে এমন সময় দেখল নিশু সিঁড়ি বেয়ে উঠছে। নীল মনে মনে ভাবছে কালকের ঘটনায় নিশ্চয়ই ভীষণ ভয় পেয়েছে, তা না হলে লিফট থাকতে 6তলা সিঁড়ি বেয়ে উঠতে যাবে কেন? ওকে উঠতে দেখেই নিশু এক দৌড়ে ভেতরে ঢুকে পড়ল। কি? কিছু না। এভাবে দৌড় দিলে কেন? লিফট বন্ধ হয়ে যাচ্ছিল তাই। তো পরে উঠে যেত না? পরে তো হাত পা ভাঙবে যেভাবে দৌড়াচ্ছিলে। নীল জানে নিশু ওকে দেখেই লিফটে উঠছে, ভয়ে একা ওঠেনি, তাইও ইচ্ছে করেই এসব বলছে। যেত, কিন্তু আমি তো তোমার সাথে উঠতে চাই। কেন? কেন আবার? একা উঠতে ভয় লাগে তাই। তুমি কি ভেবেছিলে? থাক, না বলে। বলো। বলবো? বলো। নীল ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আমি ভেবেছিলাম তোমার হিসু পেয়েছে, তো ওভাবে দৌড়াচ্ছিল। চি। নীল একটা শয়তানি হাসি দিয়ে বলল, আমি কিন্তু বলতে চাইনি তুমি জোর করেছিলে। নিশু কিছু বলার আগেই লিফটের দরজা খুলে গেল। নীল চোখে সানগ্লাসটা নিয়ে প্যান্টের পকেটে একটা হাত ঢুকিয়ে নির্বিকারভাবে বেরিয়ে গেল। নিশু কিছু বলতে না পেরে রাগে ফুঁসছে। মিটিং শেষ করে দুজনেই বেরিয়ে এলো। মিস নিশিতা। জি স্যার। আপনি একটু আমার রুমে আসুন। ওকে স্যার। আর হ্যাঁ, সাথে কফি নিয়ে আসবেন উইদাউট সুগার। জি স্যার। কি ব্যাপার নিশু, মুড অফ কেন? স্যার ঝাড়ি দিয়েছে নাকি? নিশু আসল কথাটা চেপে গেল। তাছাড়া উনি আর কি পারেন বলো তো? এভাবে বলো না। সাধু ভাষায় বলবো? ওর কথা শুনেই লারা হাসি চলে এলো। ইউ আর সো সুইট। নিশু একটা মুচকি হাসি দিতেই দুজনে একসঙ্গে হেসে দিল। লারাই প্রথম হাসি থামিয়ে বলল, যাও,
কি বলে শুনে এসো, তা না হলে রেগে বোম হয়ে যাবে। উফ, কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম। নিশু তাড়াতাড়ি নীলের কেবিনে ঢুকলো। নীল এক মনে ফাইল দেখছে, ওকে ঢুকতে দেখেই মুখ তুলে তাকালো। You are 10 minutes late. That means you have to work extra 1 hour as your punishment. নিশু হাবার মতন তাকিয়ে আছে নীলের দিকে। আমার কফি কোথায়? ইস, ভুলে গেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি স্যার।